মায়ের আশপান্না, অর্থাৎ যাকে আমরা শুদ্ধ ভাষায় মৎস্যমুখী বলে থাকি। আজ সব রকম রান্না হবে যেগুলো মা খেতে ভালোবাসত, আর সব কিছু মাকে প্রদান করা হবে, আর তারপরেই আমরা মুখে দেবো। এরপর থেকেও আমরাও মৎস্যমুখী হয়ে যাওয়ার পর থেকে সমস্ত আঁশ জিনিস খেতে পারবো। এদিকে আলু কাটা হয়েছে, এদিকে মাটির হাঁড়িতে ভাত ফুটছে, ভুল বললাম, মাটির আঁচে স্টিলের বাসনে ভাত ফুটছে। এদিকে ডিমের কারি, আমার মা খেতে বড্ড ভালোবাসতো জানো তো, ডিম। ওনার মাছ মাংস কিচ্ছু লাগবে না যদি এই ডিম হয়। আর এদিকে দেখো কি সুন্দরভাবে আগুন জ্বলছে, মনে হচ্ছে যেন আমার চিতা জ্বলছে। এমনভাবেই হয়তো একদিন চিতার আগুনে আমিও পুড়ে যাব। প্রথমে ওই জলটাকে দেখে ডাল ভেবেছিলাম, পরে ভুল সেরে বৌদি বলল যে ওটা নাকি জল, যেটাতে বাকি জিনিস পরিষ্কার করা হচ্ছে। আর এদিকে সমস্ত মশলাপাতি সব কিছু কাটা হয়েছে, এদিকে মাংস কষানো হচ্ছে। আমার মা খুব একটা কষা মাংস খেতে ভালোবাসতো না, সাধারণ ঝোলই খেতে ভালোবাসতো। খুব সাদামাটা মানুষ ছিল জানো তো। তো এরপরে এই সব কিছু করতে করতেই সব কিছু দেখছিলাম। অনেক দিন পর বাড়ির উঠোনে রান্না হলো, যেহেতু আমাদের দোকানে অনেক কাঠ পড়েছিল তাই সেগুলো দিয়ে আজকে রান্নাটা হয়েছে। এরপর মায়ের থালাটা সাজিয়ে নিচ্ছি, আমি নিজেই সাজিয়েছি যত্ন করে। জানি না কতটা যত্ন ছিল, তবে অনেকটা দুঃখও ছিল জানো তো, যে মাকে কোনো দিন বেঁচে থাকাকালীন হয়তো সেই অর্থে খেতেই দিতে পারিনি, মারা যাওয়ার পর এমনভাবে খেতে দেবো ভাবিনি। যতটুকু সম্ভব ছিল আমি তাই করেছি আমার তরফ থেকে। জানি না পাপ না পুণ্য, আমার অন্যায় না ভুল, কোন কারণে মা চলে গেল আমাদের ছেড়ে। তবু নিজেকে মনে মনে দোষী জানো তো। শেষ দিন মাকে যদি তাড়াতাড়ি হয়তো ঘুম থেকে ডাকতাম তাহলে হয়তো মা বেঁচে যেত, এটাই আমার বারে বারে মনে পড়ে। তো বেশ কিছু মিষ্টির প্যাকেট সাজিয়ে নিচ্ছি। এই প্যাকেটটা আমার মামার ছেলে অর্থাৎ আমার এক ছোড়দা তৈরি করে পাঠিয়েছিল সকলের জন্য, সেখান থেকেও মাকে দিলাম। আর এখানে ছিল নতুন গুড়ের রসগোল্লা, মা বড্ড খেতে ভালোবাসতো জানো তো। নতুন গুড়ের পায়েস তৈরি করে দিত দিদির জন্মদিনে। এবারে তার পায়েস হলো না, আমরা একটা ছোট্ট করে এগলেস কেক এনেছিলাম, সেটা দিয়েই সেলিব্রেট করেছি। এবার 5 রকম ভাজা ছিল, এখানে বেগুন ছিল, আলু ছিল, আর এখানে একটা কুমড়ো ভাজা ছিল, আর তেতো তো খেতেই হয় আজকে, তাই করলা ভাজাও ছিল, এর সাথে সাথে শিম ভাজা, যেগুলো আর কি মা খেতে খুব ভালোবাসতো। পিঠে পায়েস তো আজকের দিনে খেতেই হয়, নইলে 1 বছর পিঠে পায়েস কিছুই খেতে পারবো না। তো মা চালের পায়েসের থেকে এই সিমুয়ের পায়েস খেতে কিন্তু বেশি ভালোবাসতো, তাই সিমুয়ের পায়েস আর পিঠে একসাথে করা হয়েছিল। এদিকে দেওয়া হলো ভাত আর ফ্রাইড রাইস। সাধারণ ভাত তো মা খেতোই, মাঝে শেষের দিকে খুব ফ্রাইড রাইস খাবে বলছিল, তাই ওনাকে দেওয়াও হয়েছিল, তাই ফ্রাইড রাইসটাও এর মধ্যে রাখা হয়েছে। আর এইভাবেই এটাকে সার্ভ করলাম। এখানে ছিল ডিমের কারি, কড়াইশুঁটি আর পেঁয়াজ দিয়ে। মা শুধু পেঁয়াজ দিয়েই খেত, তবে এবারে কড়াইশুঁটি পাওয়া গেল বলে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে এখানে ছিল রুই মাছ, রুই মাছের দাগা দেওয়া হলো। আসলে আমার মা কোনো স্পেসিফিক যে মাছটা খেত এমন ছিল না, সব মাছই খেতে ভালোবাসতো, রুই মাছটা বেশি খেত। আর কোনো রকম পিসের হেফাজত ছিল না যে পেটি খাবো বা দাগাই খাবো বা মাথা খাবো, যেটা দিতাম সেটাই খেয়ে নিত জানো তো। আসলে সব কিছু দিয়ে যেটুকু বাঁচতো সেটুকুই আমাদেরকে দিত। তারপরে বাকি যা যা ছিল, যেমন বাঁধাকপির একটা তরকারি ছিল, ডাল ছিল, সাথে সাথে অল্প একটু মাংস, সব কিছু এবার সার্ভ করব। বাঁধাকপিতেও দেওয়া হয়েছিল কড়াইশুঁটি, আর সাথে সাথে এই মাছ আনতে গিয়ে যেটুকু মাছের মাথা পাওয়া গেছিলো সেটুকু দেওয়া হয়েছে। মোটামুটি থালা সাজানো কমপ্লিট। এরপরে মাছের মাথা দিয়ে মুগের ডালটা দিয়ে দিলাম, এটাও খেতে খুবই ভালোবাসতো। যদিও আমার মা ঘন ডালটা খেতে জানো তো অসাধারণ ভালোবাসতো। আমার মা পাতলা ডাল কোনোদিনই আমাদেরকে খাওয়ানো শেখায়নি, একেবারে পায়েসের মতো ডাল খাওয়াতো। আর তারপরে এখানে তুলে দেওয়া হলো মাংস, দেওয়া হয়েছে লেগ পিস, তবে লেগ পিসটা সবসময় আমাকেই দিয়ে দিত, দিয়ে সবসময় সলিড পিস খেয়ে থাকতো। মাকে কত বলেছিলাম যে সাধারণভাবে না থেকে নিজের পছন্দের পিসটা খাও, তাই জন্য মাকে একটা সলিড পিসও দেওয়া হলো, আর অন্যান্য রকমের পিসও কিছু দেওয়া হয়েছিল। আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম বৌদিকে কোন কোন পিস দেওয়া যেতে পারে। তো মাংস দেওয়া হয়ে গেলেই থালিটা মোটামুটি সাজানো কমপ্লিট। আর অনেকটা বেলা হয়ে গেছিলো জানো তো, খাবারটা তো তাড়াতাড়ি দিতে হবে, তাই জন্য আমি বারবার সবাইকে তাড়া দিচ্ছিলাম। তবে এত রকমের রান্না তোমরা তো দেখতেই পেলে, ভাত ডাল মাছ মাংস 5 রকম ভাজা, ডিম, সাথে সাথে পিঠে পায়েস মিষ্টি, এত কিছু আয়োজন করতে করতে প্রায় 3টে সাড়ে 3টে বেলা গড়িয়ে গিয়েছিলো। ধূপ মোমবাতি জ্বালিয়ে নিয়ে থালা আর গ্লাসটা আমি হাতে নিয়েছি, আর ধুতি পরে আজকে খাবার দিতে যেতে হয় মাথা ঢেকে, তেমনভাবে বেরিয়ে গেলাম। আগে যাচ্ছে আমার কাকিমা, তার হাতে রয়েছে ধূপ মোমবাতি আর দেশলাই, এগুলো নিয়ে চললাম। আর পেছনে ভিডিও করছিল আমার বোন। তো আমরা যাব পুকুরের ওই পারে, আজকে খেতে দিতে হবে নিরিবিলিতে, যেখানে সে শান্তভাবে খেতে পারবে। তো সেখানেই চললাম। আমি খালি পায়েই গেছিলাম, কারণ খালি পায়েই যেতে হয়, শুদ্ধ বস্ত্রে স্নান সেরে সব কিছু নিয়ে চললাম। আর এই খাবারগুলো দিয়েছেই, তারপরেই আমরা খাদ্য গ্রহণ করব। তো সেখানে পৌঁছানোর পরেই খাবার দেবো। দুঃখ লাগছে, মা যেদিকে কোনোদিন আসতেও না, আজকে সেখানে খাবার দিতে আসতে হচ্ছে আমাকে। আর রাস্তাঘাট দেখো, দুপুর হয়ে গেছে বলে এই রাস্তা পুরো ফাঁকা, সবসময় গাড়ি
বাড়ির জমায়েত থাকলেও এই সময়টা তো সকলে নিজের বাড়িতে রেস্ট নেয়, তাই পাড়াটা পুরো ফাঁকা হয়ে রয়েছে। এদিকে এলাম, দেখতে পাচ্ছ কতটা আবর্জনা। আসলে এই দিকটাই নিরিবিলি থাকে, তাই জন্য এখানেই খাবারটা দিতে এলাম। আর ভাসান হয়তো পুকুরে, তাই জন্যই ভাসানের জিনিসপত্রই চারিদিকে ছড়িয়ে থাকে। পুকুরটা একেবারে আবর্জনায় ভরে গেছে। আগের দিনও নিশ্চয়ই কেউ খাবার দিয়ে এসেছিলো। আমাদের গলিতে আরও একজন মারা গিয়েছে, জেঠু, তাই জন্য তার খাবার বোধহয় কয়েকদিন আগে দিয়ে গেছিলো, তাই তার প্লেটটাই দেখতে পেলে। সব কিছু দিয়ে আমি তারপরে ধূপ আর মোমবাতিটা জ্বালিয়ে দেবো। তবে একটা ভুল হয়েছে জানো তো, এত কিছু খাবারের মধ্যে আমার প্রিয় খাবার জোয়ান, আমার মায়ের যেটা প্রিয় খাবার ছিল, সেটা আবার পরে এসে নাক্কাল মোলা দিয়ে গেছিলাম, কারণ সেটা দেওয়ার কথা একেবারে ভুলে গেছিলাম জানো তো। পর মুহূর্তে যখন মনে পড়ে সেখান থেকে ছুটে আসি। আর এখানে শক্ত মাটি, তাই এখানে মোমবাতিটা পুঁততে বড় অসুবিধা হচ্ছিল। তারপরে সেটা পুঁতে দিলাম, আর তারপরে দেশলাইও জ্বালিয়ে দিলাম। মোমবাতিটা জ্বালানোর সময় ভয় করছিল, কারণ এই রকম শীতে যা হাওয়া বইছে আমাদের পুকুর পাড়ে, তাতে বোধহয় জ্বলবে না। তবে কি আশীর্বাদ দেখো মায়ের, একবারেই ধূপ মোমবাতি সবই জ্বালা হয়ে গেল একটা দেশলাই কাঠিতে। অন্য একটা দেশলাইয়ের বাক্স আনবো ভেবেছিলাম, সেটাতে দুটো কাঠি থাকায় নিয়ে এলাম না। একটা বড় বাক্স নিয়ে এলাম, যেটাতে অনেক কাঠি রয়েছে, যদি বারবার নিভে যায় বারবার জ্বালাতে পারবো। তবে আশীর্বাদ এমনই বোধ হয়, মা বোধ হয় সারা জীবন আমার পাশে এমনভাবেই থাকবে। এমনভাবে আশীর্বাদ করুক যাতে আমি আমার নিজের জীবনে সফল হতে পারি, মায়ের সমস্ত আশা আমি পূরণ করতে পারি, সাথে সাথে নিজের আকাঙ্ক্ষাগুলো। তারপর মাকে মনে মনে কল্পনা করে, পুজো করে, তারপর প্রণাম সেরে মাকে খাওয়ার জন্য অনুরোধ জানিয়ে, কোনো অন্যায় করলে ক্ষমা প্রার্থনা করে আমি সেখান থেকে চলে এলাম। আসার সময় একটি নিয়ম আছে, কোনোভাবেই ফিরে তাকানো যাবে না আর পিছন পারে। তারপরে এসে যখন বসেছিলাম, ওই দেখো ওদিকে কাকে খাচ্ছে, সবাই বলছে নাকি ওটাই আমার মা, জানি না এটা সত্যি কিনা। তারপর ফিরে এসে আমাদের মৎস্যমুখী শুরু হলো। সবাই মিলে বেশ কিছু খাওয়া দাওয়া সেরে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আমার মায়ের আত্মার শান্তি কামনা করো। ধন্যবাদ।